ডিয়ার ডিএলএল লার্নার কোর্স 510 এর ডিসকাশনে আজকে আমরা ব্লক 1 এর ইউনিট নাম্বার 4 ফার্স্ট পার্ট দেখে নিয়েছি। এখন আমরা সেকেন্ড পার্ট দেখব। তো ফার্স্ট পার্টে আমরা হাতে কলমে অভিজ্ঞতা চ্যাপ্টারটাকে নিয়েছিলাম, ইউনিট 4টাকে। তো হাতে কলমে অভিজ্ঞতা কত প্রকার সেতটুকু অবধি দেখলাম যে হাতে কলমে অনুসন্ধানটা হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে ন্যায্য অভিজ্ঞতা বা ফেয়ার টেস্টিং, 2 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণ বা ক্লাসিফাইং অ্যান্ড আইডেন্টিফাইং, 3 নম্বর হচ্ছে প্যাটার্ন অনুসন্ধান বা প্যাটার্ন সিকিং, 4 নম্বর হচ্ছে অন্বেষণ বা এক্সপ্লোরিং, 5 নম্বর হচ্ছে মডেলের অনুসন্ধান বা ইনভেস্টিগেটিং মডেলস, 6 নম্বর হচ্ছে বস্তু তৈরি বা প্রক্রিয়ার পরিচালনা বা মেকিং থিংস ও ডেভেলপিং সিস্টেম। তো এই সবটা অনুসন্ধান প্রক্রিয়াকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ছয় ধরনের অনুসন্ধানের মধ্যে আমরা প্রথমেই পাবো হচ্ছে ন্যায্য অভিজ্ঞা। 6 ধরনের মধ্যে 1 নম্বরটা হচ্ছে ন্যায্য অভিজ্ঞা। তো এই ধরনের অনুসন্ধানের বিভিন্ন চলরাশির মধ্যেকার সম্পর্ক পর্যবেক্ষণ এবং অন্বেষণ করা হয়। যেমন যে মাত্রায় চিনি জলে দ্রবীভূত হয় তা কী দ্বারা প্রভাবিত হয়, একটি কাগজে চরকা পতনের সাথে সময়ের সম্পর্ক কী জন্য প্রভাবিত হয়, কোনটি সবচেয়ে শক্তিশালী কাগজের ব্যাগ, এইগুলো অনুসন্ধান বা পর্যবেক্ষণ বা অন্বেষণ আমরা করব। সেটাই হচ্ছে ন্যায্য অভিজ্ঞা। তো সেটা দেখবেন যে ন্যায্য অভিজ্ঞা সেটা কি, বা প্রশ্ন হতে পারে যে কোন ধরনের অনুসন্ধানে বিভিন্ন চলরাশির মধ্যেকার সম্পর্ক পর্যবেক্ষণ এবং অন্বেষণ করা হয়। তো সেটা হচ্ছে ন্যায্য অভিজ্ঞার ক্ষেত্রে। এবং ন্যায্য অভিজ্ঞার তো উদাহরণও দেওয়া হলো। বড় প্রশ্ন কি হতে পারে আমরা পেছন দিকে পেয়ে যাব, তারপর বুঝবো যে আমরা কোনটার আনসার হতে পারে এটা। 2 নম্বর রয়েছে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণ। তো শ্রেণীবিন্যাস হলো বিস্তৃত সংখ্যক ঘটনাকে সজ্জিত করার প্রক্রিয়া। এই সজ্জা হবে একটি সেটের মাধ্যমে। শনাক্তকরণ হলো বিভিন্ন বস্তু এবং ঘটনাকে একটি নির্দিষ্ট সেটের সদস্য হিসেবে শনাক্ত করার এবং তাদের নামকরণ প্রক্রিয়া। তো শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফাই করা, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, এবং শনাক্তকরণ মানে আইডেন্টিফাই করা কোনটা কোন শ্রেণীতে পড়বে। সেটা হচ্ছে অনুসন্ধানের দ্বিতীয় স্তর বা অনুসন্ধানের একটা পর্যায়। তো উদাহরণ হচ্ছে যে যেমন এই রাসায়নিক পদার্থটি কী, সেটা কোন পর্যায়ে পড়বে, এইসব বিষয়গুলো হচ্ছে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণ। তারপর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে প্যাটার্ন অনুসন্ধান। এই অনুসন্ধানে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ এবং রেকর্ড করা অথবা সমীক্ষা করা এবং তারপর সেখান থেকে প্যাটার্ন খুঁজে বার করা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তো তার উদাহরণ দেখুন যে দল বা কানফুলের কি ছায়ায় থাকা পাতা আলোয় থাকা পাতা অপেক্ষা বড় হয়, মানে এটা অনুসন্ধান করবে ওরা। সেটা হচ্ছে প্যাটার্ন অনুসন্ধান, যে ছায়ার মধ্যে যে পাতা থাকলো এবং আলোর মধ্যে যে পাতা থাকলো তাদের মধ্যে কী তফাৎ, বা শামুক কোথায় বেশি দেখতে পাওয়া যায়, জলে নাকি জলের কাছে নাকি শুকনো জায়গায়। তো এইসব হচ্ছে গিয়ে প্যাটার্ন অনুসন্ধান, কোন প্যাটার্নে ওরা চলাফেরা করে বা কোন প্যাটার্নে কাকে আমরা পাবো সেগুলো। তারপর হচ্ছে অন্বেষণ এক্সপ্লোরিং। তো শিক্ষার্থীরা কোনো বস্তু বা ঘটনার খুব গভীর পর্যবেক্ষণ করে অথবা দীর্ঘ সময়ব্যাপী কোনো ঘটনার প্রাকৃতিক ঘটনার ক্রম অনুযায়ী পর্যবেক্ষণ করে। তাদের পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের দেখা ঘটনার পরিপ্রেক্ষিতে। যেমন ব্যাঙের ডিম ধীরে ধীরে কীভাবে বড় হয়, যখন দুটি তরলকে একত্রে মেশানো হয় তখন কি হয়, সেইগুলো হচ্ছে অন্বেষণের পর্যায়ে পড়ে। তারপর রয়েছে অনুসন্ধানী মডেল। এটি পূর্বের 4টি শ্রেণী থেকে পৃথক, কারণ এখানে এমন একটি পর্যায় বা স্তর আছে যেখানে শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে হয় যে তার কী প্রমাণ সংগ্রহ করতে পারলে মডেলের যাচাইকরণ সম্ভব হবে। তো আমরা আগের ইউনিটটাতে দেখেছি, ইউনিট 3তেও দেখেছিলাম যে অনুসন্ধান কিন্তু সেটা হচ্ছে আবিষ্কারমূলক পদ্ধতির পরের পর্যায়ে। আবিষ্কারমূলক পদ্ধতিতে কিন্তু কিছু ক্লু দেওয়া থাকে, কিন্তু অনুসন্ধান পদ্ধতিতে কোনো ক্লু দেওয়া থাকে না, আমাদেরকে নিজেই ক্লু বের করতে হয় কীভাবে আমি সাকসেসে পৌঁছবো। তো অনুসন্ধান মডেলটাও একই রকমভাবে শিক্ষার্থীকে প্রমাণ সংগ্রহ নিজে থেকে প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে সে যেটা করছে সেটা যাচাই করতে সম্ভবপর হয় বা যাচাই করার সুযোগ পায়। উদাহরণস্বরূপ দিল কি, যে দেখুন যে কিছু শিক্ষার্থী তাপের মডেল তৈরি করবে যার মধ্যে বেশি অন্তর্বিশিষ্ট অন্তরক বস্তুর মধ্য দিয়ে তাপমাত্রা প্রবাহ দেখা যাবে, এবং অন্যান্যরা বিভিন্ন কম অন্তর সম্পন্ন অন্তরক পদার্থ নিয়ে একই মডেল তৈরি করবে। এইভাবে শিক্ষার্থীরা অন্তরক পদার্থের মধ্য দিয়ে তাপমাত্রা প্রবাহের তারতম্য প্রমাণ সহযোগে উপলব্ধি করতে পারবে। এইভাবে অনুসন্ধানী মডেলগুলি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ এবং বৈজ্ঞানিক মডেলের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা হয়। যেমন সেখানে প্রশ্ন হচ্ছে যে অন্তরক উপাদান দিয়ে তৈরি পাত্রে রান্না কিভাবে হয়, সেটা ওরা অনুসন্ধান করে বের করবে। বা দহনের ফলে বস্তুর ভরের বৃদ্ধি বা হ্রাস হয় কিনা, সেটা ওরা অনুসন্ধান করে বের করবে।
6 নম্বর হচ্ছে বস্তু তৈরি বা সিস্টেম প্রস্তুত করা। তো এই ধরনের অনুসন্ধান সাধারণত প্রযুক্তি প্রকৃতির, এখানে শিক্ষার্থীরা হস্তনির্মিত বস্তু বা পদ্ধতি তৈরি করে মানব চাহিদা সম্পন্ন করার জন্য সেসব অনুসন্ধানের ক্ষেত্রে উচ্চমাত্রার বৈজ্ঞানিক জ্ঞান এবং বোধগম্যতা প্রয়োজন। তো তারও কিছু উদাহরণ দেওয়া আছে যে চাপের প্যাড ব্যবহার করার মাধ্যমে আপনি কি বিপদ সংকেত বোঝানোর ঘন্টার নকশা প্রস্তুত করতে পারবেন, বা রাবার ফিতে দিয়ে কিভাবে আপনি ওজন করার যন্ত্র তৈরি করবেন। এইগুলো হচ্ছে গিয়ে এই ধরনের প্রশ্ন। তারপর আমরা কি পাবো যে প্রয়োগমূলক বা ব্যবহারিক কার্যাবলী সংগঠন। তো প্রথমেই যেটা লেখা আছে দেখুন যে বিজ্ঞান শিক্ষণের একটি মূলনীতি হলো কাজের মাধ্যমে শিক্ষণ বা লার্নিং বাই ডুইং। তো বিজ্ঞান শিক্ষণের মূলনীতি কি? বিজ্ঞান শিক্ষণের মূলনীতি হচ্ছে লার্নিং বাই ডুইং বা কাজের মাধ্যমে শিক্ষণ। তো কাজের মাধ্যমে শিক্ষণের ক্ষেত্রে কি কি প্রয়োজন রয়েছে? কাজের মাধ্যমে শিক্ষণের ক্ষেত্রে রয়েছে শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ কিন্তু কাজের মাধ্যম শ্রেণীকক্ষের পরিবেশের উপর নির্ভর করে। তারপর রয়েছে প্রাকৃতিক পরিবেশের সংগঠন, শ্রেণীকক্ষের স্থান বৃদ্ধি, শ্রেণীকক্ষের বাইরের স্থানের ব্যবহার, শিক্ষার্থীদের কাজ সৃজনশীলতার সাথে প্রদর্শন করা, মনোসামাজিক পরিবেশ সৃষ্টি করা ইত্যাদি। তো সেটা বুঝতেই পারছেন 5 মার্কসের একটা কোয়েশ্চেনের আনসার। তো কোয়েশ্চেনটা কি হতে পারে? যে কোয়েশ্চেনটা হতে পারে যে কাজের মাধ্যমে শিক্ষণ, কাজের মাধ্যমে শিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি ব্যবস্থা নিতে হবে, শিক্ষক হিসেবে আপনাকে কি কি কার্যাবলী গ্রহণ করতে হবে তা নিজের ভাষায় লিখুন। তো কাজের মাধ্যমে শিক্ষণ দিতে গেলে যেসব কার্যাবলী নিতে হবে বা যেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে সেগুলো হচ্ছে শ্রেণীকক্ষের পরিবেশটাকে দেখতে হবে, প্রাকৃতিক পরিবেশের সংগঠনটাকে দেখতে হবে, শ্রেণীকক্ষের স্থান বৃদ্ধি করতে হবে, শ্রেণীকক্ষের বাইরের স্থানে ব্যবহার করতে হবে, শিক্ষার্থীদের কাজ সৃজনশীলতার সাথে প্রদর্শন করতে হবে এবং মনোসামাজিক পরিবেশের সৃষ্টি করতে হবে। তবেই কিন্তু লার্নিং বাই ডুইংটাকে আমরা সাকসেসফুল করতে পারবো। তো সেটা 5 মার্কসের একটা আনসার আমরা দেখে নিলাম। সেটা তো দেখতেই পাচ্ছেন 104 105 পেজ জুড়ে রয়েছে। তারপর হচ্ছে দেখুন যে বৃহৎ শ্রেণীকক্ষে শিক্ষণের জন্য 10টি ব্যবহারিক কাজ। তো বৃহৎ শ্রেণীকক্ষে শিক্ষণের জন্য শিক্ষক হিসেবে আপনি কি কি কাজ গ্রহণ করবেন বা কি কি কর্মসূচি গ্রহণ করবেন, সেটাও একটা প্রশ্ন হবে যে বৃহৎ শ্রেণীকক্ষে বা লার্জ ক্লাসরুমে শিক্ষণের জন্য আপনি কি কি ব্যবহারিক কাজ গ্রহণ করবেন, নিজের ভাষায় লিখুন। তো সেটার আনসার ওইখানে আছে যে বৃহৎ শ্রেণীকক্ষে শিক্ষণের জন্য শিক্ষক হিসেবে আমরা 10টি ব্যবহারিক কাজকে নিতে পারি। দেখুন যে আপনার শিক্ষার্থীকে জানুন, অর্থাৎ নিজের শিক্ষার্থীকে জানতে হবে, ওদের নাম জানতে হবে, ওরা কে কী করে জানতে হবে। প্রথমেই হচ্ছে শিক্ষার্থীকে জানতে হবে। তারপর বসার জায়গার জন্য একটা চার্ট তৈরি করুন, কে কোথায় কখন বসবে তার জন্য একটা চার্ট তৈরি করলে বিশৃঙ্খলা তৈরি হবে না, যেহেতু সেটা একটা বৃহৎ শ্রেণীকক্ষ, অনেক সংখ্যক স্টুডেন্ট, সেখানে একটা বিশৃঙ্খলা হওয়ার ভয় থাকে। তো এক্ষেত্রে কিন্তু শিক্ষণের ক্ষেত্রে আমাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। প্রথম হচ্ছে শিক্ষার্থীকে জানতে হবে, তারপর হচ্ছে বসার জন্য একটা চার্ট তৈরি করতে হবে, ফটোগ্রাফ নিন বা শিক্ষার্থীকে ছবি আঁকতে বলুন, সেটা যাতে ক্লাসটা আনন্দময় হয়ে ওঠে। একবার যদি আনন্দময় হয়ে ওঠে, আপনাকে যদি ভালো লেগে যায়, তাহলে কিন্তু আপনার কথা মানবে, বিশৃঙ্খলা করবে না ওরা, কিন্তু আদারওয়াইজ তো ক্লাস করতেই পারবেন না। তারপর 4 নম্বর হচ্ছে নামের কার্ড বা ট্যাগ ব্যবহার করুন। এখানে কথাটাকে সুন্দর করে লিখে দিয়েছি যে যদি ফটো তোলা বা ছবি আঁকা সম্ভব না হয় তাহলে শিক্ষার্থীদের নামের কার্ড তাদের সামনে ক্লাস করার সময় রাখতে বলুন। যদি তাদের সামনে ডেস্ক না থাকে তাহলে প্রথম কিছু সপ্তাহ তাদের নামের ট্যাগ পরে থাকতে বলুন। ক্লাসের আগে এবং ক্লাস চলাকালীন সময় তাদের নামের তালিকা দেখুন এবং ক্লাসে তাদের নাম ধরে ডাকুন। ক্লাসের মাঝখান দিয়ে চলাফেরা করুন এবং প্রতিটি শিক্ষার্থীকে তাদের নাম ধরে ডাকুন। 5 নম্বর হচ্ছে ধনাত্মক শৃঙ্খলামূলক কৌশল ব্যবহার করুন, পজিটিভ ডিসিপ্লিন ওদেরকে শেখাতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর প্রত্যেককে চাহিদা অনুযায়ী প্রত্যেকের উপর মনোযোগ দিন, কে দুর্বল কে সবল, দুর্বলকেও দেখাতে হবে, সবলকে আরও সবল করতে হবে। তো প্রত্যেকের চাহিদা অনুযায়ী তাদেরকে সাহায্য করতে হবে, তাদের প্রতি মনোযোগ দিতে হবে। 7 নম্বর হচ্ছে একটি নিয়মমাফিক পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন এবং সেটি অনুসরণ করুন। তারপর 8 নাম্বার হচ্ছে আপনার সময়ের সতর্কভাবে পরিকল্পনা করুন এবং বাজেট তৈরি করুন। 9 নাম্বার হচ্ছে অন্যান্য সক্রিয় কৌশল গ্রহণ করতে পারেন। 10 নম্বর হচ্ছে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে তাদের জ্ঞানকে প্রয়োগ করতে পারছে কিনা তা যাচাই করার জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করুন। শুধুমাত্র প্রক্রিয়া বোঝাটাই কিন্তু উদ্দেশ্য নয়, অ্যাসাইনমেন্টটাও তৈরি করতে হবে। তো এই পদক্ষেপগুলি যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু একটা বৃহৎ ক্লাসরুমে, একটা লার্জ ক্লাসরুমে আপনি সুন্দরভাবে শিক্ষণ প্রক্রিয়া চালাতে পারেন। তো সেটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন যে
বৃহৎ ক্লাসরুমে বৃহৎ শ্রেণীকক্ষে শিক্ষণের জন্য শিক্ষক হিসেবে আপনি কী কী ব্যবহারিক কাজকে গ্রহণ করবেন লিখুন। তো সেটা অবশ্যই শিখে নেবেন। তারপর যেটা পাবো সেটা হচ্ছে সতর্কীকরণ বা সেফটি মেজার্স। তো যেহেতু বিজ্ঞানের কথা বলছে, বিজ্ঞান তো হাতে কলমে অভিজ্ঞতা দিতে হলেই আমাদের কিন্তু ল্যাবরেটরি ওয়ার্ক থাকবে। তো ল্যাবরেটরি ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কীকরণ রয়েছে, কারণ রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করবে, রাসায়নিক দ্রব্যে আগুন লাগতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। তো অ্যাসিড তো হচ্ছে গিয়ে কিছু অ্যাসিড রয়েছে তীব্র ধার্য, হাতের উপর পড়লে হাতের পুড়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটাই এখানে আমরা দেখব। তো প্রথমেই রয়েছে দেখুন যে সতর্কতার ক্ষেত্রে 3টি পি রয়েছে। বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে বা ল্যাবরেটরি ওয়ার্কের ক্ষেত্রে সতর্কীকরণের জন্য 3টি পি রয়েছে। তো 3P, যেটাকে বলা হয় 3P। তো 3P কি? যদি 510-এ আসে 3P কি, তাহলে 3P হচ্ছে প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড প্রিকশন। তো 3P-কে নিয়ে কিন্তু MCQ হতে পারে যে 3P এর মধ্যে নিচের কোনটি নেই বলে একটা প্রশ্ন হতে পারে। তো একটা অপশন দেবে প্ল্যানিং, একটা অপশন দেবে প্রিপারেশন, একটা অপশন দেবে প্রিজার্ভেশন, একটা অপশন দেবে প্রিকশন। তো 3P এর মধ্যে কোনটা নেই? নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন 3P এর মধ্যে কিন্তু প্রিজার্ভেশনটা নেই। তেমনভাবে প্রশ্ন হতেই পারে। তো আমার কথা হচ্ছে কি, আমরা 3Pটা জেনে নেব, প্ল্যানিং, প্রিপারেশন এবং প্রিকশন। বা 3P হচ্ছে পরিকল্পনা, প্রস্তুতি এবং সতর্কতা। তো এগুলি হচ্ছে নিরাপদ বৈজ্ঞানিক অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজনীয়। তো এইগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু নিরাপদ বৈজ্ঞানিক অভিজ্ঞতা আপনি দিতে পারেন। তো প্রশ্ন রয়েছে দেখুন যে ল্যাবরেটরিতে কী কী বিপদ আপনি পর্যবেক্ষণ করতে পারেন বা করেছেন, সেগুলিকে প্রতিকারের কিছু সরল পদ্ধতি বলুন। তো ল্যাবরেটরিতে কী কী ধরনের বিপদ হতে পারে দেখুন এখানে দেওয়া আছে যে যেসব বস্তুকে আচ্ছা হাতে কলমে অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সতর্কতা। রাসায়নিক দ্রব্য, আগুন, বিদ্যুৎ, যান্ত্রিক কার্যাবলী ইত্যাদি সব কিছুতে সতর্কতা বজায় রাখতে হবে। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যকে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, এবং কোনো রকম দুর্ঘটনা হলে তা প্রতিকারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। যখন কোনো সৃজনশীল কাজ পরিচালনা করবেন তখন সেটি সুসম্পন্ন করার জন্য যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি নেবেন। নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করুন যে যেসব বস্তুকে দেখে চেনা যায় না সেগুলিকে কোনো বোতল বা পাত্রে রেখে সেগুলিতে নাম লিখে দিতে হবে। প্রতিটি লেভেলের সাথে সাথে তার প্রয়োজনীয় সতর্কতা কী কী নিতে হবে তা উল্লেখ করুন। শিশুদের সামনে ব্যবহারের আগে প্রতিটি যন্ত্রপাতি এবং উপকরণ একবার নিজে ব্যবহার করে দেখুন। সে সমস্ত পরিস্থিতিতে চোখের কোনোরূপ ক্ষতি হতে পারে, যেমন হাতুড়ি দিয়ে পাথর ভাঙা অথবা কোনো তরলকে উত্তপ্ত করা ইত্যাদি ক্ষেত্রে সতর্কতা বজায় রাখার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে বলুন বা সতর্ক থাকার জন্য বলুন। উপযুক্ত স্থান নির্বাচন করুন এবং পশু পাখিদের জন্য বাসস্থান প্রদান করুন। কেটে গেলে, পুড়ে গেলে ইত্যাদি সময় দায়িত্ববান ব্যক্তিদের কাছে নিয়ে যান, যেমন প্রিন্সিপাল, বিদ্যালয়ের পিয়ন অথবা অভিভাবকরা যখন বাড়িতে শিশুদের নিয়ে সৃজনশীল বৈজ্ঞানিক কাজকর্ম করাবেন তখন শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে লিখে পাঠাবেন কী কী সতর্কতা নেওয়া উচিত। তো এইসব কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে বিদ্যালয়ে কী কী বিপদ হতে পারে এবং আচ্ছা, তো প্রথমেই যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছোট্ট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে যে বিদ্যালয়ে কোনো বিপদ এবং তার প্রতিকার। কী কী ধরনের বিপদ হতে পারে বিদ্যালয়ে? এই যে উপরে আমরা যেটা দেখলাম যে আপনি কী কী বিপদ লক্ষ্য করতে পারেন ল্যাবরেটরিতে, এবং সেগুলো প্রতিকারের জন্য কী পদ্ধতি অবলম্বন করেন সেটা উপরে তো আমরা কিছু সতর্কতা পেলাম, শিক্ষক হিসেবে আপনি সতর্ক করে দেবেন। তারপর ডিরেক্ট যেটা আনসার পাবো সেটা হচ্ছে এই উপকরণের যা কারণে এই বিপদ হতে পারে তার থেকে রক্ষা পাওয়ার কী কী উপায় রয়েছে সেটা কিন্তু নিচে দেখে নেবেন। যে প্রথমেই রয়েছে ল্যাবরেটরিতে পারদ বাষ্প থাকে। পারদ বাষ্পে কী হতে পারে? দেহের প্রতিটি কলায় বিশেষ সঞ্চার হতে পারে পারদ বাষ্প থেকে। ফসফিন থেকে কিন্তু যকৃত, বৃক্ক এবং স্নায়ুতন্ত্র আক্রমণ করতে পারে, এবং আরও অনেকগুলো ক্লোরিন, ব্রোমিন কী করতে পারে, নাইট্রোবেনজিন কী করতে পারে, ফিনাইল এসেন কী করতে পারে, ফেনল কী করতে পারে, হাইড্রোজেন সালফাইড কী করতে পারে, বেনজিন কী করতে পারে, টেট্রাক্লোরোমিথেন কী করতে পারে, ট্রাইক্লোরোমিথেন কী করতে পারে, অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া লেখার কথা ছিল, এটা অ্যানোমিয়া লিখে দিয়েছি। 11 নাম্বারটা ঠিক করবেন, সেটা হবে অ্যামোনিয়া কী করতে পারে? সেটা মিউকাস পদার্থে আক্রমণ করে, চোখ নাকের মিউকাস পদার্থে আক্রমণ করতে পারে। তারপর অ্যাসবেস্টাস কী করতে পারে সেগুলো দেওয়া আছে, এবং এগুলো থেকে রক্ষা পাওয়ার উপায়
সেগুলো কোথায় দেওয়া রয়েছে, সতর্কতার জন্য কিছু ধনাত্মক নীতি নিচে দেওয়া রয়েছে, হ্যাঁ এগুলো পড়তে হবে। আচ্ছা, তো এগুলো অবশ্যই দেখবেন, সেগুলো 111 112 নম্বর পেজে পাবেন। তারপর রয়েছে যে নিচের টেবিলে আগুনের কিছু উৎস সম্পর্কে আলোচনা করা হলো। বিদ্যালয়ে বা ল্যাবরেটরিতে যে কোনো কারণে আগুন লাগতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। তো এখানে সতর্কতা নিয়ে বিশেষ করে আলোচনা করা হচ্ছে। কী কারণে আগুন লাগতে পারে, দেখুন যে দ্রাব্য বাষ্পের আঁচ, যেমন অ্যাথুক্সি ইথেন বা ডাইথাইল কার্বন, ডাইসালফাইড, পেট্রোলিয়াম, ইথার ইত্যাদি কিছু ঘন বাষ্প উপরের স্তরে কেন্দ্রীভূত হয়ে থাকে, কিছু বাষ্প লাল রং ধারণ করে জ্বলতে থাকে, আগুন লাগতে পারে এক্ষেত্রে। তো আগুন লাগলে কী কী কারণে আগুন লাগতে পারে, দেখুন যে এখানে দিয়েছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তারপর রয়েছে রাসায়নিক দ্রব্যের ত্রুটির কারণে উত্তপ্ত হয়ে যাওয়ার ঘটনা রয়েছে, হ্যাঁ। তো এক্ষেত্রে সঠিকভাবে ফিউজ ব্যবহার করা প্রয়োজন, বা অনিয়ন্ত্রিত রাসায়নিক প্রক্রিয়ার কারণে আগুন লাগতে পারে। তো এক্ষেত্রে কী করবেন, পরীক্ষা করার আগে অল্প পরিমাণ নিয়ে পরীক্ষা করে দেখতে হবে আগুন লাগে কিনা। তো এইসব কিছু যে ঘটনাগুলো ঘটতে পারে রয়েছে এখানে, কীভাবে আপনি তার থেকে রক্ষা পেতে পারেন সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে রাখবেন। তো আগুন লাগা দেখলাম। তারপর বৈদ্যুতিক বিপদ কী কী হতে পারে বিদ্যালয়ে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যান্ত্রিক বিপদ কী কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সতর্কতা রক্ষায় কী কী আপনি করণীয় সেটাও লেখা আছে, এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তো এগুলো দেখবেন। তারপর রয়েছে বিদ্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত 6টি নিয়ম। তো সেটাও একটা প্রশ্ন হতে পারে যে বিদ্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত যে 6টি নিয়ম রয়েছে সেগুলো লিখুন। তো নিরাপত্তা সংক্রান্ত 6টি নিয়ম আপনি পাবেন হচ্ছে গিয়ে 113 পৃষ্ঠায় 113 নম্বর পেজে সেটা পাবেন। প্রথমে 1 নম্বর হচ্ছে গিয়ে বিদ্যালয়ে বিপদকালীন বা জরুরি অবস্থায় কী ব্যবস্থা নিতে হবে তা কিন্তু আপনাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ে যাওয়ার এবং আসার সমস্ত পথ আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জানতে হবে এবং মানতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার শিশুর সাথে নিরাপত্তা সম্বন্ধীয় কথাবার্তা বলতে হবে। 5 নম্বর হচ্ছে বিদ্যালয়ে শিক্ষককে শিশুর স্বাস্থ্য এবং অনুভূতির ব্যাপারে জানতে হবে। 6 নম্বর হচ্ছে ভালোভাবে মেলামেশা করতে হবে শিশুদের সঙ্গে। তো এই হচ্ছে গিয়ে 6টি নীতি, বিদ্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত 6টি নীতি আমরা দেখে নিলাম, সেটা শিখব। তারপর হচ্ছে ফার্স্ট এইড। তো ফার্স্ট এইড নিয়ে কিন্তু ইউনিট 3-তে ফার্স্ট এইড নিয়ে খুব সম্ভবত ছিল। তো ফার্স্ট এইডের উপকরণগুলি কী কী, তো ফার্স্ট এইডের উপকরণ কি, হ্যাঁ ফার্স্ট এইডের উপকরণ 510 না 508-এও কিন্তু ছিল শারীরশিক্ষার ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ এখানে ছিল কিন্তু ফার্স্ট এইডের ব্যাপারটা। তো আমরা যদিও দেখে নিয়েছি, আবার দেখে নেব ফার্স্ট এইডের উপকরণ কি। ফার্স্ট এইডের উপকরণ 2 ইঞ্চি এবং 4 ইঞ্চি প্রস্থের ব্যান্ডেজ, তুলহা, বিটাডাইন মলম। বিটাডাইন কাটার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মলম। তারপর সেভলন, বিটাডাইন অয়েন্টমেন্ট, প্যারাসিটামল সিরাপ, প্যারাসিটামল ট্যাবলেট, কমভিফ্ল্যাশ ট্যাবলেট, সিলভারেক্স, সালফাডাইজিন ক্রিম ইত্যাদি। তো এগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাধারণ নিরাপত্তা ওইখানে দেয়া আছে, এবং এরই সাথে কিন্তু আমাদের ইউনিটটা শেষ হয়ে গেল। ইউনিটের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো কি, যে বিজ্ঞান শিক্ষণে হাতে কলমে অভিজ্ঞতার অর্থ কী, আপনার পছন্দের যে কোনো 2টি বিষয়বস্তু নিয়ে আপনার উত্তরে ব্যাখ্যা দিন। শিক্ষণ অভিজ্ঞতা শ্রেণীবিভাগ করুন, এর গুরুত্ব আলোচনা করুন। হাতে কলমে অভিজ্ঞতা পছন্দ করা নির্ণায়ক কী কী, বিভিন্ন ধরনের অনুসন্ধান উদাহরণ সহযোগে আলোচনা করুন। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আশা করছি আমার যে 2টো ডিসকাশন আপনারা দেখেছেন তা থেকে কিন্তু অনায়াসে সেগুলোর আনসার পেয়ে যাবেন। তো আজ এতটুকুই রাখছি। নেক্সট ডেতে বাকি যে ইউনিট 5, 6, 7 সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।